ধন্যবাদ মিম। জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, কেউ নির্বাচনের বিকল্প ভাবলে তা হবে জাতির জন্য বিপজ্জনক। বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচনের বিষয়ে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা। কোনো অবস্থাতেই ভোট পেছানোর সুযোগ নেই। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেন এনসিপির 4 প্রতিনিধি। 1.5 ঘণ্টা বৈঠক শেষে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, বৈঠকে নির্বাচনের আগে গণপরিষদের দাবি জানিয়েছেন তারা। অন্যদিকে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, একটি দলের চাপে পড়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। জুলাই সনদের চূড়ান্ত পর্যায়ে আছে, এখনো চূড়ান্ত হয়নি। সেই জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা বলেছি, জুলাই সনদের আইনি ভিত্তি এবং সাংবিধানিক ভিত্তির জন্য আগামী যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটি যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়। এখন আমরা মেজরিটি পিয়ার চাই, আমাদেরকে অবজ্ঞা করে কোনো একটি দলের চাপে বা দাবিতে একই ট্রেডিশনে নির্বাচনের ট্রেন যদি চলে যায়, তাহলে তো নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই নির্বাচন যদি আপনি এইভাবেই করেন যেভাবে আছে, তাহলে আপনার প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আমরা নির্বাচন চাই ফেব্রুয়ারিতে, কিন্তু এইসব প্রশ্নগুলো সকলে মিলে একটা সমাধান করতে হবে। নির্বাচনকে বিভিন্নভাবে বিলম্বিত করার লক্ষ্যে এই ধরনের কিছু একটা শক্তি কাজ করছে, তবে এর কোনো সুযোগ নাই। নির্বাচন ঠিকই সময়ে আমরা যেটা শিডিউল ঘোষণা করা হয়েছে সেই শিডিউলেই নির্বাচন ঘোষণা হয়েছে, এবং সেটা আমাদের যে প্রধান উপদেষ্টা তিনি সেটাই একই কথা বলেছেন, তিনি আমাদের সঙ্গে একমত। অশুভ শক্তির তৎপরতা ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠেছে। কোনো দল দলীয় স্বার্থ চরিতার্থ করতে নানান শর্ত দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে বিএনপির 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীতে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, নির্বাচনের মাধ্যমে সরকার গঠন না হলে গণতন্ত্র ঝুঁকি মুক্ত নয়। এছাড়াও একই অনুষ্ঠানে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণ কারো হুমকিতে মাথা নত করবে না, ঐক্যবদ্ধভাবে নির্বাচনের দিকে যেতে হবে। মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। আপনারা নিশ্চয়ই বাংলাদেশে একটা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার দেখতে চাচ্ছেন না। তাহলে আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে সেই গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করবার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে হাত ধরে আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাব। ইনশাআল্লাহ নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করি। যতক্ষণ পর্যন্ত একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত গণতন্ত্র ঝুঁকিমুক্ত নয়। অশুভ শক্তির অপতৎপরতা সাম্প্রতিক সময় ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়ে এখনও সংশয় রয়েছে, তবে নিরপেক্ষ নির্বাচন করতে এই কমিশন সক্ষম হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে নির্বাচন কমিশনের বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সীমানা নির্ধারণ ও আরপিও সংক্রান্ত জটিলতা নিরসনে বিএনপির 3 সদস্যর প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে গণমাধ্যমে রুহুল কবির রিজভী বলেন, নানান স্তরে দস্যুরা বসে আছে, ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়, এতে অনেক জটিলতা রয়েছে। বক্তব্য শেষে তিনি জানান, নুরুল হক নূরের ওপর হামলা নিন্দনীয়, যারা অপরাধী তাদের বিচার নিশ্চিত করা উচিত। অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনো সংশয় রয়েছে, যে আসলে
এটা কতটুকু হওয়া সম্ভব বা কতটুকু করা যায়, এই নির্বাচন কমিশনের সেই সক্ষমতা রয়েছে কিনা। দোসররা তারা নানাভাবেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে বিঘ্নিত হয়, না করা যায়, সেটার নানা ধরনের তারা কলাকৌশল এবং সুদূর প্রসারী ষড়যন্ত্রের সাথে যুক্ত রয়েছেন। জাতীয় নাগরিক পার্টির চীন সফরের মাধ্যমে গণ অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা পূরণ, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং স্থিতিশীল অর্থনীতিতে চীনের সহায়তা জোরদার হবে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। 5 দিনের সফর শেষে রোববার রাতে ঢাকায় ফিরে গণমাধ্যমকে একথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সফরে চীনের কমিউনিস্ট পার্টির সঙ্গে জুলাইয়ের গণ অভ্যুত্থানে তরুণদের ভূমিকা, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং চীনের উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। সফর থেকে এনসিপি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও শিক্ষা অর্জন করেছে বলেও জানান তিনি। এ সময় ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন জানান, চীনের প্রযুক্তি ও তৃণমূল পর্যায়ের শাসন ব্যবস্থা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেছে এনসিপি। এবছর বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তিতে দুই দেশের বন্ধুত্ব আরও জোরদারে এই ধরনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় যেগুলো সেগুলো আমরা নিজেদের দেশের ভিতরেই আলোচনা করি। আমরা সেখানে মূলত বর্তমান পরিস্থিতি তারা জানতে চেয়েছিল, আমরা আমাদের যেটা পজিশন সেটা আমরা বলেছি এবং বাংলাদেশে সংস্কার, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য তারা তাদের আশা ব্যক্ত করেছে। প্রত্যেকটি জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতাকর্মীর এই একই অবস্থান, বর্তমান পরিস্থিতি নিয়ে যে সামনে আমরা গণপরিষদ নির্বাচন চাই, এটি পুনর্ব্যক্ত হয়েছে, এটি নতুন কিছু নয় আসলে। এবং আমরা চীন সফরের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সিপিসিকে এবং বাংলাদেশস্থ চীনা রাষ্ট্রদূত রয়েছেন তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।这次访问开启了 NCP 与中国共产党友好合作的新篇章，也为下一步两国关系发展注入了新动力。এই সফর এনসিপি এবং সিপিসির মধ্যে বন্ধুত্বপূর্ণ সহযোগিতার একটি নতুন অধ্যায় উন্মোচন করেছে এবং চীন ও বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যতের উন্নয়নে নতুন প্রেরণা যোগ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষে প্রভিসি, প্রক্টর, সহকারী প্রক্টর ও সাংবাদিক সহ 4 শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। এই ঘটনায় 21 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে প্রভিসি। এর আগে শনিবার রাতে সংঘর্ষের জেরে রোববার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় এলাকা। দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় বিশ্ববিদ্যালয়ের পাশের জোবরা গ্রাম। পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রভিসি, প্রক্টর, সহকারী প্রক্টরও আহত হন। তবে সংঘর্ষের 3.5 ঘন্টা পর ক্যাম্পাসে প্রবেশ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরিস্থিতি এখনও থমথমে রয়েছে, ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয় ও আশপাশে সোমবার রাত 12টা পর্যন্ত 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিকে শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য উদয় কুমার বড়ুয়াকে দলের সব পদ থেকে বহিষ্কার করেছে দলটি। আমাদের স্যারকে মারছে, আমাদের কোনো শিক্ষার্থী নিরাপত্তা নাই। সব স্টুডেন্টকে বিচ্ছিন্ন করার পর আমাদের ভাইরা মাইর খাইছে। এলাকাবাসী শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এই সময় আমি পরিচয় দিই যে আমি খবরের কাগজের ক্যাম্পাস প্রতিনিধি, তারপরেও তারা আমার কথা শোনেনি এবং আমাকে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। অসংখ্য স্টুডেন্ট এখানে থামানোর চেষ্টা করছিল, ওরা কারো পাত্তা দেয় না। সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে তারা আমাদের শিক্ষার্থীদেরকে মারতেছে। কোনো পুলিশ নাই, কোনো কিছু নাই। যেহেতু বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে আমরা যে কোনো ধরনের আইন শৃঙ্খলা বাহিনী বা যে কোনো এই শৃঙ্খলা বাহিনীর কেউই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা কারো যেটা হচ্ছে ফর্মাল রিকোয়েস্ট ছাড়া আমরা আসতে পারি না। তো সেই ক্ষেত্রে যখনই আমরা এই ফর্মাল রিকোয়েস্টটা পেয়েছি আমাদের অথরিটির মাধ্যমে, তখনই আমরা সাথে সাথে যতটা দ্রুততার সাথে সম্ভব আমরা এখানে এসে ডিপ্লয় হয়েছে এবং কাজ করছি। আমরা চেষ্টা করি যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য। আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম পরিচালনা করে যাব এখানে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। রোববার সন্ধ্যায় টিএসসি থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন তারা।
হলপাড়া প্রদক্ষিণ করে টিএসসির সামনে সমাবেশে তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার জন্যই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে বলেও দাবি করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং হামলাকারীদের শনাক্ত করে দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান ছাত্রদল নেতারা। আপনাকে বলছি, কত রক্তের বিনিময়ে, কত অঙ্গহানির বিনিময়ে আজকে আপনি আপনার মসনদে বসেছেন। একটি দলীয় সরকারের হাতেই ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের মাধ্যমে তারা তাদের ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন। খুনি হাসিনার পতন ঘটিয়েছে, আপনাদের পতন নিশ্চিত করতে আপনাদেরকে টেনে নামাতে আমাদের কিন্তু সময় লাগবে না। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর গতকাল মধ্যরাত থেকে যে মধ্যযুগীয় কায়দায় বারবার হামলা হচ্ছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জ্ঞাপন করছি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলা আন্দোলনে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার অভিযোগ উঠেছে। এ সময় আহত হয়েছেন সাংবাদিক সহ বেশ কয়েকজন। এছাড়া 7 ঘন্টার অবরুদ্ধ থাকার পর 250 শিক্ষক একাডেমিক কাউন্সিল ভবন থেকে বের হয়ে যায়। এদিকে চলমান পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সোমবার সকাল 9টার মধ্যে হল ছাড়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। কম্বাইন্ড ডিগ্রির দাবিতে রোববার সকাল থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে শিক্ষক একাডেমিক কাউন্সিলে বৈঠক চলছিল। বৈঠক শেষে দুপুর 1টায় শিক্ষকদের পক্ষ থেকে কম্বাইন্ড ডিগ্রি সহ 3টি ডিগ্রির বিষয়ে সিদ্ধান্ত জানানো হলে তা না মেনে বিক্ষুব্ধ হয়ে ওঠে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে দুপুরে জয়নুল আবেদিন মিলনায়তনে মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এতে আটকা পড়েন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ 227 জন শিক্ষক। পরে রাত 8টার দিকে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া হয়। হাজবেন্ড্রি এবং ভেটেরিনারি যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বর কারণে এই জব সেক্টরগুলো আমরা ক্রিয়েট করতে পারতেছি না। এখানে কে যাবে? হাজবেন্ড্রি গ্র্যাজুয়েট যাবে না ভেটেরিনারি গ্র্যাজুয়েট যাবে? তাদের একটা দ্বন্দ্ব। আমরা পেশার স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের সবার স্বার্থে আমরা একটা ডিগ্রি চাইছি। শিক্ষকদের উস্কানিতে বহিরাগতরা এসে ভাড়া করে এনে আজকে তারা আমাদের উপর হামলা করেছে, মেয়েদের উপর হামলা করেছে, আমাদের শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা এটার প্রতিদান চাই। তারা কেন এমন করলো? উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদেরকে আগামীকাল সকাল 9 ঘটিকার মধ্যে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। রাষ্ট্র নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে ছাত্রদলের অবস্থান কর্মসূচির প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে মুখোমুখি অবস্থানে নিয়েছে ছাত্র শিবির। এক পর্যায়ে কোষাধ্যক্ষের কার্যালয়ে ছাত্রদলের দেয়া তালা ভেঙে প্রবেশ করে শিক্ষার্থীরা। এ সময় ছাত্র শিবিরও তাদের সঙ্গে যোগ দেয়। পাল্টাপাল্টি অবস্থানের সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। এতে আহত হন অন্তত 4 জন। পরে ছাত্রদলের কর্মীরা অবস্থান নেন কোষাধ্যক্ষের কার্যালয়ের ফটকে। ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, রাষ্ট্র নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এদিকে শিবির সাবেক সমন্বয়ক ও শিক্ষার্থীদের দাবি, শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতেই অবস্থান কর্মসূচি দিয়েছে ছাত্রদল। তফসিল ঘোষণার সময় প্রথম বর্ষের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না। এখন আর তাদের ভোটার হওয়ার কোনো সুযোগ নেই বলে জানায় রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার। এ নিয়ে সন্ধ্যায় নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্র সংগঠনগুলোর সাথে বৈঠকে বসে। তবে জরুরি সভা শেষ না করেই বের হয়ে গেছে গণতান্ত্রিক ছাত্র জোট ও ছাত্রদলের নেতাকর্মীরা। আগামী 25শে সেপ্টেম্বর নির্ধারিত সময় রাকসু নির্বাচন হবে বলে জানিয়েছে রাকসু নির্বাচন কমিশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রচারের 6ষ্ঠ দিনে ব্যস্ত সময় কাটান প্রার্থীরা। রোববার ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন বাম জোট নেত্রী ফাহমিদা আলম।
ছাত্র শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন SM ফরহাদ। এদিকে ইস্তেহার ঘোষণা করেছে বামপন্থী ছাত্র সংগঠন সমর্থিত প্রতিরোধ পর্ষদ। সাপ্তাহিক ছুটির পর রোববার সকালে ক্লাস কার্যক্রম শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সকাল থেকে শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। তাই বিভিন্ন অনুষদের প্রবেশ মুখে প্রচারপত্র বিলি করেন প্রার্থীরা। ক্যাম্পাস নিয়ে তাদের ভাবনা শিক্ষার্থীদের কাছে তুলে ধরেন। ছাত্র সংগঠনগুলোর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারণায় অংশ নেন। এদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির শিক্ষা সমর্থিত প্যানেলের GS প্রার্থী SM ফরহাদের প্রার্থীদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেছেন বামজোট মনোনীত প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাহমিদা আলম এই রিট দায়ের করেন। এদিকে রিটকারী বামজোটের নেত্রীকে শুভেচ্ছা জানিয়েছে SM ফরহাদ। বলেন, বাধা, ষড়যন্ত্র কিংবা অপকৌশল মারিয়ে পথ চলা অব্যাহত থাকবে। সে সময় এসে কোনো প্রার্থীর বিরুদ্ধে রিট ডাকসু নির্বাচন বানচালের ষড়যন্ত্র হতে পারে বলে মন্তব্য করেন ছাত্রদল সমর্থিত প্যানেলের GS প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম। যে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সেখানেও কিন্তু তিনি GS পদে আছেন। হ্যাঁ, তো সেই জায়গা থেকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ঐতিহাসিক যে ভূমিকা এবং ঐতিহাসিক যেই স্ট্যান্ড বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, সেটি আসলে আমাদের ডাকসুর যে গঠনতন্ত্র, ডাকসুর যে মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, সেটির সাথে সরাসরি বিরোধিতা করে। যিনি কোর্টে রিট করেছেন আমার প্রার্থিতা চ্যালেঞ্জ করে প্রার্থিতা বাতিলের জন্য, আপনাকে ওয়েলকাম। এবং স্বভাবতই ছাত্র শিবিরের জায়গা থেকে এবং আমাদের জায়গা থেকে কোর্টের রায়ের প্রতি এবং আইন এবং আদালতের প্রতি আমাদের রেসপেক্ট অলওয়েজ ছিল, সামনেও থাকবে। ৭১-এর মুক্তিযুদ্ধ এদেশের মানচিত্র, এদেশের সংস্কৃতি, এদেশের সব কিছুই এদেশের সকল মানুষের। একটি নির্দিষ্ট পক্ষকে দায়িত্ব দিয়ে দেওয়া হয় নাই সেটিকে ঠিকাদারি করবার জন্য। একটা প্যানেল থেকে বারংবার স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে কটাক্ষ করাটা কোনোভাবেই ডাকসুর যে গঠনতন্ত্রের যে ধারা, সেই ধারাকে ভঙ্গ করা হচ্ছে। সুতরাং আশা করি নির্বাচন কমিশন সেটার বিরুদ্ধে তাদের যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজনৈতিক দলগুলোর দায়িত্ব নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করা আর আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিরাপত্তা দেয়া। রোববার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি। কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়। এইটা করতে 123টা সংগঠন। এই যানজটের কিন্তু একটা বড় কারণ হলো, একটা রাস্তা যদি একটা কোনা ব্লক হয়ে যায়, পুরা ঢাকা শহর কিন্তু এফেক্টেড হয়ে যায়। তা আমি সবার কাছে একটা অনুরোধ করব, যে এটা যদি একটা পার্টিকুলার জায়গা, যেমন যেখানে মাঠ রয়ে গেছে অথবা সরোয়ারি উদ্যান রয়ে গেছে, এই সব জায়গায় যদি করে তো কিন্তু জনদুর্ভোগটা কমে। দেশে এখনো প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটার অধিকার প্রতিষ্ঠিত হয়নি। প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রেও রয়েছে নানান বাধা। নির্বাচনী প্রক্রিয়ায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত সংক্রান্ত জাতীয় পরামর্শ শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেছেন আগত বক্তারা। রোববার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ নির্বাচন কমিশনের সাথে অংশীদারিত্বে UNDP এর ব্যালট এবং DRIP প্রকল্পের সেমিনারের আয়োজন করা হয়। বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় যে সংগ্রাম, তা এখনো অনেকটা প্রকল্প ভিত্তিক হয়ে পড়েছে। দাতারা যেখানে চায় প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করা সংগঠনগুলো সেভাবেই তাদের কর্মসূচি তৈরি করে। ফলে অনেক সংগঠন প্রতিবন্ধী ব্যক্তিদের ভোটের অধিকার নিয়ে কথা বললেও তা প্রকল্পের সময় পর্যন্ত স্থায়ী হয়, যা বেশ দুঃখজনক প্রতিবন্ধী ভোটারদের জন্য। ভোটার তালিকায় রেজিস্টার্ড প্রতিবন্ধী ভোটারের সংখ্যাটা কত, এটা না জানলে কিন্তু প্রতিবন্ধী মানুষের অবস্থানটাও জানা যাবে না, এবং তাদেরকে ভোট কেন্দ্রে যাওয়া, ভোট কেন্দ্রে প্রবেশ করা এবং যে সকল সুযোগ সুবিধা নিয়ে ভোট প্রদানে অংশগ্রহণ করা,
এই কাজগুলো কিন্তু সম্পন্ন করা কঠিন হবে, অসম্ভবের মতো হয়ে যাবে। প্রতিবন্ধী নারীদের রাজনীতিতে অংশগ্রহণে যাতে নিশ্চিত করে সেই জায়গাগুলোতে আমরা যেন আরেকটু বেশি বেশি করে কাজ করি। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের। সিটি স্ক্যান রিপোর্টও ভালো এসেছে। আগামী এক সপ্তাহের মধ্যে বাড়ি ফিরতে পারার সম্ভাবনা রয়েছে তার। রোববার সকালে এই তথ্য জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ঢাকা মেডিকেলের পরিচালক জানান, নাক ও চোয়ালের হাড় ভাঙা, মস্তিষ্কে রক্তক্ষরণ ও চোখে আঘাত নিয়ে ভর্তি হয়েছিলেন নূর। তার চিকিৎসার জন্য নাক, কান, গলা ও নিউরোসার্জন সহ ৬ সদস্য বিশিষ্ট বোর্ড গঠন করা হয়েছে। তিনি আরও জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ কমে এসেছে, সার্বিক অবস্থারও কিছুটা উন্নতি হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নূর বাড়িতে ফিরতে পারবেন বলেও আশা প্রকাশ করেন পরিচালক। তবে মানসিক ট্রমার কারণে কিছু জটিলতা আছে বলেও জানান তিনি। এদিকে আইএসপিআর-এর বিবৃতি প্রত্যাখ্যান করে সেনাবাহিনীর ওপর মব সৃষ্টির পাল্টা অভিযোগ গণ অধিকার পরিষদের। এখন উনি ভালো আছেন, তবে একটু যেটা হয় এই ধরনের একটা ব্লান্ট ট্রমা বা এই ধরনের ফ্র্যাকচার হয়েছে কিছু, সেই জন্য ওনার কিছু ব্যথার কমপ্লেন আছে, একটু ঘুমের সমস্যা হচ্ছে। এটাই উনি আমাকে আজকে একটু আগে যখন আমি দেখে আসলাম আমাকে জানালেন। একটু সোয়েলিং আছে ব্রেনে, এটাও আশা করছি আমরা, নিউরোসার্জন যেটা বলেছেন যে এটা কয়েকদিনের মধ্যে আশা করি রিজলভ হয়ে যাবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন টেলিফোন করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আবু হানিফ জানান, রোববার সকাল 10টার দিকে ফোন করে নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন রাষ্ট্রপতি। তিনি নূরকে প্রয়োজনে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন। নূরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এই জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন আইনজীবী অধিকার পরিষদের সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতারা। রোববার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে আইনজীবী নেতারা বলেন, নুরুল হক নূরের ওপর হামলা করা হয়েছে পরিকল্পিতভাবে। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর এমন আচরণ কাম্য নয়। নুরুল হক নূর সহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর যারা হামলা করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান আইনজীবী অধিকার পরিষদের নেতারা। রমনা থানার গাড়ি ভাঙচুর ও বিস্ফোরক আইনের মামলায় সম্পৃক্ততা না পাওয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অব্যাহতি দিয়েছেন আদালত। রোববার দুপুরে মুখ্য মহানগর হাকিম আদালতে শুনানি শেষে এই তথ্য নিশ্চিত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মিসবাহ। এই মামলাকে মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, শুধু হয়রানি করার উদ্দেশ্যেই বিএনপির মহাসচিবকে মামলায় জড়ানো হয়েছিল। মির্জা ফখরুল ইসলামের আইনজীবী জানান, এরকম 2 শতাধিক মামলায় করা হয়েছিল মির্জা ফখরুল ইসলামের নামে। এ সময় মির্জা ফখরুলের নামে এখনও প্রায় 30টির মতো মামলা আছে বলেও জানান তার আইনজীবী। বিগত 2/3/2013 ইংরেজি তারিখে একটি ঘটনার মামলা। এই মামলায় 28 জন সহ একই ঘটনায় রমনায় 2টা, পল্টনে 2টা এবং শাহজাহানপুর থানায় 1টা, মোট 5টি মামলা করে। মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আমলে গ্রহণের আদেশের বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে 561-এ আবেদন করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষ শুনে, রাষ্ট্রপক্ষ এবং আমাদের কাছে শুনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই মামলায় যে আমলে নেওয়া হয়েছিল সেই আমল থেকে অব্যাহতি দিয়েছেন।
দেশের গণমাধ্যম যেভাবে চলছে তাতে দোকানদার হওয়া গেলেও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার রাজধানীর ফার্মগেট ডেইলি স্টার ভবনে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিবেদনের বিভিন্ন দিক নিয়ে অংশীজনদের অংশগ্রহণে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, গণমাধ্যমের সংস্কারে রাজনৈতিক দলগুলোকে ডেকে প্রতিশ্রুতি নেন যিনি তারা ভবিষ্যতে হয়রানি না করে। যে প্রক্রিয়ায় গণমাধ্যমের মালিকানা দেয়া হয় তাতে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয় বলেও জানান তিনি। অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ডিআরইউ সহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। আপনি দোকানদার হব, কিন্তু আমি চাইবো যে আমি ফোর্থ স্টেটের ট্রিটমেন্ট পাবো, হবে না। রাজনৈতিক দলগুলোকে ডেকে ডেকে এই যে এত অসংখ্য টিভি সবগুলোকে চালু রেখে আলোচনাটা করুন তো। ওনারা যখন ক্ষমতায় যাবেন, আজ হোক, কাল হোক, পরশু হোক, তারপর দিন হোক, যাবেন তো ক্ষমতায়, আপনাদের কাছেই তো আসতে হবে, তাই না? আপনারা কি বলবেন, কিভাবে বলবেন, সেই স্বাধীনতা আপনি কিভাবে নিশ্চিত করবেন? ধরেন এখনই জিজ্ঞাসা করে কি প্রতিশ্রুতি দিচ্ছে, কি অঙ্গীকার করছে। জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার আত্মত্যাগের কারণেই আজ মুক্ত পরিবেশে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় ক্যালিগ্রাফি ও গ্রাফিতি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি। বলেন, জুলাই আন্দোলনের সময় দেয়াল লিখন ও ক্যালিগ্রাফি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করেছিল, যার শক্তিতে স্বৈরাচারী শাসন ব্যবস্থা পতন ঘটে। আমি এই কথাটুকু বিনীতভাবে বললাম এই কারণে যে এই স্যাক্রিফাইস যারা করেছেন এটি কিন্তু যে কোনো বিবেচনায় চূড়ান্ত আত্মত্যাগ, কোনো রকম প্রতিদানের আশা না করে তারা কাজটি করেছেন। বিএনপি ও জামায়াত ইসলামী সংবিধানের দোহাই দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করেছে বলে মন্তব্য করেন জাতীয় যুব শক্তির আহ্বায়ক মোহাম্মদ তরিকুল ইসলাম। রাজধানীর বাংলা মোটরে যুব শক্তির কেন্দ্রীয় কার্যালয়ে সদস্য সংগ্রহ সপ্তাহ উদ্বোধন উপলক্ষে এই মন্তব্য করেন তিনি। বলেন, সৎ, নিষ্ঠাবান ও দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে জাতীয় যুব শক্তি। আমরা মনে করব আগামী নির্বাচন পরবর্তী যে সরকার ক্ষমতায় আসবে, সেই সরকার ক্ষমতায় এসে শুধুমাত্র এই ফ্যাসিবাদের মূলোৎপাটন না করার কারণে এই ফ্যাসিবাদের শেকড় তাদের উপর আঘাত হানবে এবং তারা 1 বছরও ক্ষমতায় টিকে থাকতে পারবেন। কুমিল্লায় মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে নগরীর 21 নম্বর ওয়ার্ডের রামপুর এলাকার নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত দুজন হলেন রামনগর এলাকার আবু তাহেরের স্ত্রী লুৎফা বেগম ও তার মেয়ে শিল্পী আক্তার। নিহত লুৎফা বেগম ও তার মেয়ের সাথে শাহিনের স্ত্রী লাকি আক্তারের পারিবারিক কলহ ছিল। স্থানীয়রা জানায়, শনিবার বিকেলেও তাদের মধ্যে ঝগড়া হয়। পুলিশ জানায়, সুরতহালে নিহতদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তদন্ত চলছে বলে জানায় পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে শাহিন ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। নেত্রকোনায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 4 জন। পুলিশ জানায়, মোগাতি ইউনিয়নের জামাতি এলাকার দোজাহান মেম্বারের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল প্রতিপক্ষ কয়েকটি গ্রুপের। এরই জেরে শনিবার রাতে নেত্রকোনা শহরের বিএনপি জেলা কাউন্সিল অধিবেশন শেষে বাড়ি ফেরার পথে অতর্কিতভাবে দোজাহান মেম্বারের ওপর হামলা চালায় প্রতিপক্ষরা। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে এলোপাথারি আঘাতে ঘটনাস্থলে মৃত্যু হয় দোজাহান মেম্বারের। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক করতে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। কন্টেইনার পরিবহনে বৈশ্বিক তালিকায় এক ধাপ পিছিয়েছে চট্টগ্রাম বন্দর। আন্তর্জাতিক শিপিং বিশ্লেষক সংস্থা লয়েডস লিস্টে প্রকাশিত তালিকায় বিশ্বের শীর্ষ 100 বন্দরের মধ্যে চট্টগ্রামের অবস্থান এখন 68তম। গত বছর যা ছিল 67তম। বিশ্লেষকরা বলছেন, অবকাঠামো উন্নয়ন, আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং সেবা বৃদ্ধি না হলে প্রতিযোগিতায় আরও পিছিয়ে পড়তে পারে দেশের প্রধান সমুদ্র বন্দর। তালিকার শীর্ষে রয়েছে চীনের সাংহাই বন্দর, দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর বন্দর এবং তৃতীয় অবস্থানে আছে চীনের নিংবো বন্দর। অবশেষে দীর্ঘ সময় পর হলেও পলিথিনের বিকল্প হিসেবে বাজারে এলো পাটের ব্যাগ। এতদিন ধরে ক্রেতা বিক্রেতাদের অভিযোগ ছিল কম খরচে সহজ বিকল্প না থাকায় তারা পলিথিন ব্যাগ ব্যবহার করছেন। তবে এবার 20 টাকা থেকে 90 টাকায় ক্রেতারা রাজধানীর বিভিন্ন পয়েন্টে পাবেন পাটের ব্যাগ। ঢাকার পর চট্টগ্রাম সিটি কর্পোরেশনেও এমন উদ্যোগ নেওয়া হবে। এরপর ধীরে ধীরে সারা দেশে সরবরাহ করা হবে পাটের ব্যাগ। রাজধানীর কারওয়ান বাজারে পাটের ব্যাগের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। এ সময় বাণিজ্য উপদেষ্টা বলেন, পাট পণ্যর এমন উদ্যোগকে এগিয়ে নিতে সব ধরনের সহায়তা করবে তার মন্ত্রণালয়। তবে পাটের ব্যাগ ছাড়া পলিথিন বা অন্য কোনো ব্যাগ বহন করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পাটের ব্যাগের বহু ব্যবহারের কথা তুলে ধরেন পরিবেশ উপদেষ্টা। একই সঙ্গে কেউ পলিথিন ব্যাগ ব্যবহার করলে তা বাজেয়াপ্তের কথাও জানান পরিবেশ উপদেষ্টা। গত 1 নভেম্বর থেকে কাঁচাবাজারে নিষিদ্ধ করা হয় পলিথিন ব্যাগ। এর আগে 2002 সালে আরও একবার পলিথিন নিষিদ্ধ করা হয়েছিল দেশে। এরপরও গত 2 দশকে দেশে পলিথিনের উৎপাদন ও ব্যবহার বাড়তে দেখা গেছে। অনেকেই বলছেন, উৎপাদন পর্যায়ে পলিথিন ব্যাগ বন্ধ না করলে এর ব্যবহার রোধ করা সম্ভব নয়। সময় দরকার, এই সময়ের পরে সরকার খুব কঠোর অবস্থান নিবে যে পাটের ব্যাগ ছাড়া অন্য কোনো ব্যাগ বা প্লাস্টিকের ব্যাগ কোনোভাবে গ্রহণ করা হবে। তো আমি আশা করি যে সকলে সম্মিলিতভাবে এটাকে আমরা সফল করব। আমরা কিন্তু নিয়মিত এখন থেকে বাজার পরিদর্শন করব। এইবার আর কিন্তু কোনো ছাড় নাই। এখন কারো কাছে আমরা পলিথিন পেলে সেই পলিথিন আমরা সিজ করে নিয়ে যাব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রতিদ্বন্দ্বিতা নয়, অংশীদারিত্বের ভিত্তিতেই এগিয়ে যাবে চীন ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক। সাংহাই কোঅপারেশন শীর্ষ সম্মেলনে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর জোর দিয়ে একথা বলেন দুই নেতা। জানান, দুই দেশের মধ্যে শীঘ্রই চালু হচ্ছে সরাসরি বিমান চলাচল, যা করোনা মহামারীর সময় বন্ধ ছিল। এটিকে বড় পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন মোদী। এছাড়া চীনা নাগরিকদের জন্য বন্ধ হওয়া পর্যটন ভিসাও চালু করতে যাচ্ছে ভারত। এছাড়াও দুই নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় অভিন্ন নীতি সম্প্রসারণের উপর গুরুত্ব দেন। এরই মধ্যে সম্মেলনে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সহ 20 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সম্মেলনে পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদী। রয়েছে পুতিন, শি জিনপিং ও মোদীর ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনাও। গাজা সিটি পুরোপুরি দখলের পরিকল্পনা বাস্তবায়নে উপত্যকাটিকে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। স্থানীয় সময় রোববার ভোর থেকে আইডিএফের চালানো হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 20 জন, আর শনিবার একদিনে নিহত হয়েছেন 77 ফিলিস্তিনি। প্রাণহানির পাশাপাশি উপত্যকাটির উত্তরাঞ্চলের বাসিন্দাদের উচ্ছেদ করতে শুরু করেছে নেতানিয়াহু বাহিনী। এদিকে গাজায় বন্দী এক ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে আইডিএফ। গাজা উপত্যকা থেকে তার মরদেহ উদ্ধারের পর ইসরায়েল জানিয়েছে, গাজায় এখনও 48 জন জিম্মি রয়েছেন। তাদের মধ্যে 20 জনের জীবিত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নেতানিয়াহু সরকারের এই দাবির পরেই বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে দেশটির বিভিন্ন শহর। গাজায় যুদ্ধের অবসান ঘটিয়ে একটি
পূর্ণাঙ্গ চুক্তির মাধ্যমে সব জিম্মিকে ফিরিয়ে আনার দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসান ঘটানোর চেয়ে সামরিক অভিযানকে অগ্রাধিকার দিচ্ছেন বলে অভিযোগ করেন তারা। বিক্ষোভের মুখে অবশেষে আন্দোলনকারীদের দাবি দেওয়া মেনে নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। সংসদ সদস্যদের বেতন বৃদ্ধি, আবাসন ভাতা ও বিদেশ ভ্রমণের ওপর স্থগিতাদেশ বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। রোববার দেশটির প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো বলেন, সংসদ সদস্যদের জন্য বেশ কিছু সুযোগ সুবিধা প্রত্যাহার করতে সম্মত হয়েছে সরকার। এ সময় তিনি আরও বলেন, দাঙ্গা ও বিশৃঙ্খলা দমাতে পুলিশ ও সেনাবাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এরপরও কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে। সরকার বিরোধী বিক্ষোভের জেরে চীন সফর বাতিল করেন প্রেসিডেন্ট সুবিয়ান্তো। গেল শুক্রবার রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে বিক্ষোভে মারা যান অন্তত 5 জন। এ সময় সংসদ সদস্যদের বাড়িঘর ভাঙচুর এবং রাষ্ট্রীয় ভবন লুটপাট এবং আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা, যা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় রূপ নেয়। আঠারো বছরে 1,30,000-এর বেশি মানুষ নিখোঁজের ঘটনায় মেক্সিকোর বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। মেক্সিকো সিটি সহ বেশ কয়েকটি শহরে এই বিক্ষোভ চলেছে, যেখানে গুমের ঘটনা প্রকাশ্যে আনতে এবং তা বন্ধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন নিখোঁজদের স্বজন, বন্ধু ও মানবাধিকার কর্মীরা। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, 2007 সালে তৎকালীন প্রেসিডেন্ট ফিলিপে ক্যান্ডেরান কর্তৃক মাদক বিরোধী যুদ্ধ ঘোষণার পর থেকে দেশটিতে গুমের ঘটনা বাড়তে থাকে, যা বর্তমানে 1,30,000 ছাড়িয়ে গেছে। এ অবস্থায় নিখোঁজদের সন্ধানে বুসকাদোরাস নামের অনুসন্ধানী দল গড়েছে প্রিয়জনহারা পরিবারগুলো। এবারে খেলার প্রসঙ্গ। সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে 4-3 গোলে জিতেছে বাংলাদেশ। ভুটানের চ্যাংলিমিথান স্টেডিয়ামে মাত্র 30 সেকেন্ডে গোল উৎসবে মাতে বাংলাদেশ। মামুনি চাকমার পাশে হেড থেকে গোল করেন পূর্ণিমা। ফুটবলে বয়সভিত্তিক এই টুর্নামেন্টে এটাই দ্রুততম গোলের রেকর্ড। 8 মিনিটের ব্যবধানে আনুষ্কা কুমারীর গোলে সমতায় ফেরে ভারত। 30 মিনিটে ভারতের ডিফেন্ডারদের অমনোযোগিতায় প্রথমে সৌরভী আকন্দের কাছে সুযোগ আসে গোল করার, তবে সেই ফরওয়ার্ড সেটা হাতছাড়া করলে আরেক খেলোয়াড় আলপি আক্তার কাজে লাগিয়েছে দারুণভাবে। বিরতির আগে 2-1 ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতে আবারও বাংলাদেশের গোল উৎসব। একাই ডি বক্সের ভেতরে ঢুকে গোল করেন সৌরভী। পরে দারুণভাবে 2 গোল করে ম্যাচ ফিরে আসে ভারত। শেষ পর্যন্ত বাংলাদেশের ডেরায় গোল উৎসবে নিজেদের শেষ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। অবসর নেওয়া অভিজ্ঞ ক্রিকেটারদের শূন্যস্থান পূরণ করতে শুরু করেছেন বেশ কিছু ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান তাদের মধ্যে একজন। এমনটাই মত সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিনের। আন্তর্জাতিক ক্রিকেটে পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই, তাই নেদারল্যান্ডসের সাথে সিরিজ জিততে যা যা করা দরকার তা করবে বাংলাদেশ দল। একটা সময় হয়তো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা চলে গেছে, তো কিছু প্লেয়ার এই জায়গাগুলো তো নিতে হবে, এবং আমাদের কিছু প্লেয়ার যারা আছে যারা আসলে ওই জায়গাগুলো অলরেডি ফিল আপ করা শুরু করেছে, এবং মুস্তাফিজ তাদের মধ্যে একজন, যারা আসলে তাদের একটা বড় প্লেয়ার হওয়ার জন্য যে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো আসলে মাথায় রাখতে হয়, কীভাবে ভালো খেলতে হয়, সেই ম্যাচগুলো তাদের চলে আসছে। এখানে আসলে এটা এক্সপেরিমেন্ট করার জায়গা না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট। এটা যদি আমার প্র্যাকটিস ম্যাচ হচ্ছিল তখন হয়তো আমি চিন্তা ভাবনা করতে পারতাম, বাট এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট, আমি এক্সপেরিমেন্ট করার জায়গা না। আমাকে জেতার জন্য আসলে যেই ডিসিশনটা নেওয়া দরকার আমরা সেই ডিসিশনটা নেওয়ারই চেষ্টা করব। শিরোপার লড়াইয়ে লিগস কাপের ফাইনালে সিয়াটল সান্ডার্সের বিপক্ষে মাঠে নামছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচটি শুরু হবে সোমবার ভোর 6টায়। ম্যাচটিকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক উন্মাদনা, তাই লুমেন ফিল্ডস কর্তৃপক্ষ লিগস কাপের ফাইনালকে কেন্দ্র করে আসন সংখ্যা বাড়িয়েছে 72,000।
এরই মাঝে 60,000 টিকিট বিক্রি হয়েছে। ম্যাচের বড় আকর্ষণ হিসেবে লিওনেল মেসি থাকার আশা করা হচ্ছে সোমবারের ম্যাচটিকে সর্বাধিক দর্শক উপস্থিতির রেকর্ড হবে। ইন্টার মায়ামিতে যোগ দিয়েই প্রথম বছর লিগস কাপের শিরোপা জিতেছিলেন মেসি, যেটি ছিল মায়ামির ক্লাব ইতিহাসে প্রথম কোনো শিরোপা। এবছর এরপরই ফ্লোরিডার কাপটি শিরোপা পুনরুদ্ধারের সুযোগ পাচ্ছে, আর ম্যাচটি জিততে পারলে ক্যারিয়ারের 47তম ট্রফি জিতবেন লিওনেল মেসি। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।